গুরুরে পরীক্ষা করে নেওয়া ভালো, তাতে কোনো সংশয় থাকে না। গুরুর উপরে সংশয় থাকলে এই কুল ওই কুল, ওই কুল দুই কুলই যায়। একটা কাগজ, তার মধ্যে কি আছে পিসিমাও কোনোদিন জানে না, আমাদের কাছে গল্প বলেছেন ওনার ঘটনা। তো এই কাগজ ভাঁজ করা, বলছে এটা তোমার কাছে রাইখা দিবা। নমস্কার, বাস ভাই চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত। এই আরো একবার বললাম তার কারণ হচ্ছে আজ আমরা দ্বিতীয়বারের জন্য এসেছি বালি ঘোষপাড়া শ্রীরাম ব্রহ্ম মন্দির তথা রামনারায়ণ রায়চৌধুরী বাবুর বাড়িতে। এবং যে কথাটা আপনাদের সবার প্রথমে বলাটা দরকার সেটা হচ্ছে যে এই যে রামনারায়ণ বাবুর বাড়িতে আমরা আসি, তিনি আমাদেরকে যথেষ্ট ভালোবাসেন, তিনি এবং তার স্ত্রী আমাদের জেঠিমা, তিনি অত্যন্ত ভালোবাসেন আমাদের। কিন্তু পার্সোনালি ব্যক্তিগতভাবে তারা আমাদেরকে প্রথমে বারণ করেছিলেন যে এই ইন্টারভিউ বা এই আলোচনাগুলো এখানে তারা করবেন না। তার কারণ বহু লোকে হয়তো ভাবতে পারেন যে সমস্ত ধর্মগুরুদের প্রচার বা প্রোপাগান্ডা অনেকে পয়সা নিয়ে করে অনেক চ্যানেল, কিন্তু আমরা সেটা নিই না কখনোই। এবং এই কারণেই যাতে লোকে না ভাবে, এই কারণে প্রথমে রামনারায়ণ বাবু এবং তার স্ত্রী বলেছিলেন যে এইটা আমাদের এখানে করতে চাইছে না। কিন্তু আমরা অনেক জোড়াজুড়ি করাই এবং রিকোয়েস্ট করাই এবং আমরা বলেছি যে আমরা আমাদের চ্যানেলে এটা বলবো যে আমরা কোনো রকম টাকা পয়সা নিই না, ফলত ওনারা বারবার এই ব্যাপারটাতে রাজি হয়েছে। এর জন্য রামনারায়ণ বাবুকে এবং তার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ। বেশি দেরি না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। বাস ফাইভ চ্যানেলে আজকে আরো একবার আমাদের অতিথি রামনারায়ণ রায়চৌধুরী। রামনারায়ণ বাবু, আপনাকে আরো একবার স্বাগত আমাদের চ্যানেলে। আমি যেরকমটা শুনেছিলাম যে আপনাদের এই অঞ্চলে বসবাস শুরু এইটা আপনার দাদুর থেকে, আপনার ঠাকুরদা। আমার ঠাকুরদা। তো এই আপনার ঠাকুরদাকে নিয়ে আমাদের যদি কিছু একটু বলেন। ঠাকুরদার গল্প, ঠাকুরদাকে তো আমরা আমাদের দাদুর মতন আমরা দেখেছি। সবার যেমন দাদু ঠাকুরদার সঙ্গে যেরকম আমাদেরও কোনো পড়াশোনা ছিল না। দাদু এখানে থাকা বাড়িতে আছে মানে কোনো পড়াশোনা নেই, কোনো বকাঝোকা নেই, খালি আনন্দ আর আনন্দ। তো দাদুর একটা ঘটনা বলছি। আমি 2022 সালে আমরা আগরতলা গিয়েছিলাম। ওইখানে রাম ঠাকুর মশাই আর দাদুরই এক ভক্ত, তার বাড়িতে সত্যনারায়ণ পুজো ওরা দেবে, আমরা ওই বাড়িতেই ছিলাম। তো ওরা আমাদের উপস্থিতিতে সত্যনারায়ণ পুজো দেবে, খুব ভালো। কিছু কীর্তনিয়া, কিছু ভক্ত মানুষ ওইখানকার, তাদেরকে নিমন্ত্রণ জানানো হয়েছে, তারা এসছেন। ওইখানে রাম ঠাকুর মশাইয়ের একজন অতি বৃদ্ধ ভক্ত, তার নাম মহানন্দ দাস, তার সঙ্গে আলাপ হলো। তখন আমরা যখন দেখেছি তখন ওনার বয়স প্রায় 90-92 বছর, আর একটু বেশিও হতে পারে। তোকে ধরে ধরে নিয়ে আসলো। তো কেবলানন্দর নাতি, আলাপ হওয়ার পরে তো উনি আমাকে জড়িয়ে ধরলেন, হাউমাউ করে কাঁদলেন। তারপরে কেবলানন্দ আমার ঠাকুর দাদার অনেক গল্প টল্প ওনার সঙ্গে সময় কাটিয়েছেন ওইখানে, যেখানে আগরতলায় হোটেল ত্রিপুরের যজ্ঞেশ্বর লস্করের হোটেলে উঠতেন। তখন আমাকে এই গল্প ছলে আমাকে বলছে, জানেন একটা কেবলানন্দজি আপনার ঠাকুর দাদা আমার ঠাকুরে চতুর্ভুজ দেখছিলেন, আপনি জানেন, শুনছেন? বললাম যে না, আমরা তো দাদুর সঙ্গে সেই অর্থে সেইভাবে আমরা দাদুকে করিনি, আমরা দাদুই, সবার যেমন দাদু আমাদেরও দাদু। আর দাদু দেহ রেখেছেন তখন ছোট, খুব 7-8-এ পড়ি, ওই অবধি আমাদের দাদুর স্মৃতি। তখন বললে শোনেন, ওই হোটেলে আমার লগের ওনার, আমি মাঝে মাঝেই যাইতাম, তখন উনি যুবক, যাইতাম 1963-4 এই সময়কার ঘটনা। তো এখানে উনি আমার গল্প ছলে কইলেন। উনি দাদু তখন ওই দ্বারভাঙা বা ওই সমস্ত বিহারের কোনো জায়গায় কর্ম উদ্দেশ্যে ওইখানে ছিলেন, চাকরি করতেন। তো কলকাতায় এসছেন, এসে ঠাকুর কোথায় আছেন নানান লোকের কাছে খোঁজ খবর নিচ্ছেন। খোঁজ পেতে পেতে শুনেছেন আমাদের এই উত্তর পাড়াতে ঠাকুর আছেন। ঠাকুর অনেকবার এখানে থাকতেন, ছিলেন। উত্তর পাড়ায় যে ওই জমিদার, যে রাজা, যে ওনাদের যে কুলপুরোহিত, তার ওইখানে থাকতেন ঠাকুর। তো ঠাকুর দাদু একদিন সকালবেলা এরকম কিছু ফুল ফল নিয়ে
খুঁজতে খুঁজতে এই উত্তরপাড়ায় এসছেন, এসে বাড়ি খুঁজে পেয়েছেন। এসে দেখছেন দরজার বাইরে বেশ কিছু লোক লাইন দিয়ে দাঁড়িয়ে, ভক্ত মানুষ। দাদুও তাদের পেছনে লাইন দিয়েছেন, দাঁড়িয়েছেন ঠাকুর দর্শনের জন্য। তো যখন 2-3 জনার সামনে, তখন বাড়ির লোক দরজা বন্ধ করে দিয়েছে। সে বলছে আজকে উনি খুব অসুস্থ, ক্লান্ত, শরীরও ভালো না, সকাল থেকে বহু দর্শনার্থী, আপনারা আজকে আসেন, কালকে আবার আসবেন। তো সবই কাছার পিঠের, ওখান থেকে সবাই চলে গেছে। এখন দাদু খুব দুঃখিত হলো যে আমি তো দূর থেকে এসেছি, এত কাছে এসেও ঠাকুরের সঙ্গে দেখা হবে না, কারণ বাড়ির মালিক দরজা বন্ধ করে দিয়েছে, তো আর তো কোনো উপায় নেই। তো ঠিক আছে, দাদু দরজাটার সামনেই ওই ফুল ফল যেগুলো নিয়ে এসেছিল সেগুলো রেখে আর চোখ বন্ধ করে দরজার এখানেই বসে আছেন বাইরে। তো আস্তে আস্তে কিছুক্ষণ পরে দাদু বুঝতে পারছেন যে দরজাটা আস্তে আস্তে খুলে গেল। তো দাদু আস্তে করে এরকম তাকিয়েছেন, তাকিয়ে দেখছেন ঠাকুর চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্ম ধারী হয়ে দাঁড়িয়ে আছেন। দাদু এরকম তাকিয়েই আস্তে আস্তে চোখ বন্ধ করে দিলেন, দিয়ে আবার কিছু সময় পরে আবার তাকিয়েছেন যখন, তখন উনি স্বাভাবিক। আরে আপনি এইখানে বসে আসেন, আসেন 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 আমার কাছে, ঘরে আসেন, ঘরে আসেন। এই ঘরে নিয়ে গিয়ে তার সঙ্গে তাদের আলাপ, তাদের ওই উপযুক্ত আলাপ তাদের। এই হচ্ছে দাদুর ঘটনা, আমি শুনলাম ওখানে। ওনার অনেক বই আছে, মহানন্দ বাবা আমাদের দিয়েও ছিলেন, দাদুর সম্বন্ধেও আছে, ঠাকুরের সম্বন্ধে উনি লিখতেন, লিখে রাখতেন। এই দাদুর গল্প শুনে আসলাম, ঠাকুরের সঙ্গে দাদু কিভাবে কাটিয়েছেন। আরেকটা দাদুর খুব ইন্টারেস্টিং মজার ঘটনা বলি। এক ভক্ত, দাদুর ওদের পরিবারের সবাই খুব বর্ধিষ্ণু পরিবার, আসামের করিমগঞ্জের সেন পরিবার, সবাই ওই ওনার, আমরা ওনাকে মায়া পিসিমা বলি, মায়া সেন ওই বাড়ির বউ। তো উনি নিঃসন্তান, এবং ওনার স্বামী কোনো চাকরি বাকরি কিচ্ছু করতেন না, খুব অসুস্থ ছিলেন, না জানিয়ে বা এরকম কোনো একটা এতে তাদের বিয়ে হয়ে গিয়েছিল। তো যাই হোক, শ্বশুর বাড়িতে থাকেন, বিশাল বড় পরিবার, সবাই কেউ এমএলএ, কেউ এমপি, এরকম ধরনের খুব বর্ধিষ্ণু পলিটিক্যাল পরিবার, একটা রাজনীতির পরিবার। তো সেইখানে মায়া পিসমা বাড়ির বউ, কিন্তু তার কোনো আয় নেই, স্বামী অসুস্থ, সারা বছরই অসুস্থ থাকেন। তো দাদুর কাছে আসেন, বাড়ির সবাই আসেন দাদুর কাছে, দাদুর ভক্ত, বাবাজির কাছে আসেন, উনিও বাবাজির কাছে আসেন। তো বাবাজিকে এসে একদিন বলেছেন যে আমি আপনার থেকে দীক্ষা নেব। তখন দাদু বলেছেন যে তোমার দীক্ষা আমার কাছে নাই। তো বলছে আমি দীক্ষা আপনি দিবেন না? বলছেন না। বলে তাহলে আমার দীক্ষা কোথায় হবে? বললো তোমার দীক্ষা হবে আমার ছেলের কাছে, বীরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী, তার কাছে তোমার দীক্ষা হবে। মায়া পিসমা তখন বাবাকে চেনেন না, দেখেননি। আচ্ছা। তো কোথায় থাকেন? না এইখানে থাকেন, তুমি চিঠি পত্র লিখবা, যোগাযোগ রাখবা। বেশ, সেই থেকে বাবার সঙ্গে উনি মেজদা বলে বাবাকে চিঠি লেখেন, বাবাও মায়া বলে চিঠি উত্তর দেন। আমরা যে চিঠি অনেক দেখেওছি। তো যাই হোক, একদিন দাদুর কাছে, ওদের বাড়িতে দাদু আছেন, তো দাদুর কাছে মায়া পিসমা স্নান টান করে গিয়ে বলছেন যে আমার কি হবে, আমার তো 1 পয়সা আয় নাই, একটা নয়া পয়সাও আয় নাই, আমার স্বামীর নাই, আমারও নাই, আমার কি হবে ভবিষ্যতে, আমার কে দেখবে, কি হবে? তো দাদু বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন ঠিক আছে, তুমি কাল স্নান টান কইরা সকালবেলা এই সময় আমার কাছে আইসো। পিসমা পরের দিন সকালবেলা স্নান টান করে পরিষ্কার জামা কাপড় পরে দাদুর কাছে গেছেন, গিয়ে বলছেন যে তুমি সব জানলা দরজাগুলি বন্ধ করে দাও। সব বন্ধ করেছেন, করে বলছেন যে তুমি ঘরের বাইরে দরজাটা বন্ধ করে বসে থাকো, আমি তোমাকে ডাকবো। পিসমা বাইরে দরজা বন্ধ করে, যেন কেউ ঢুকতে না পারে, বাইরে রয়েছেন। বেশ কিছুক্ষণ পরে দাদু ডেকেছেন, ডাকার পরে পিসমা এসছেন। তো জানলা দরজা সব খুলে দাও, দিয়ে একটা কাগজ, তার মধ্যে কি আছে পিসিমাও কোনোদিন জানে না, আমাদের কাছে গল্প বলেছেন ওনার ঘটনা। তো এই কাগজ ভাঁজ করা, বলছে এটা তোমার কাছে রাইখা দিবা, কোনোদিন খুইলা দেখবা না। তো
তোমার কাছে রাইখা দিবা, তোমার কোনো অসুবিধা জীবনেও হইব না। দেখো একটা মানুষ সে নিজেই বলছেন যে তার একটা নয়া আয় ছিল না, কিচ্ছু আয় ছিল না। আজকে সে বোধহয় তার এই ঘটনার বেশ কিছুদিন পরে তার স্বামীর ওই যে পলিটিক্যাল সাফারার ওই যে এটাকে কি বলে তোমার ওই যে স্বাধীনতা সংগ্রামী ওই যে পেনশন, সেই পেনশন কি করে স্যাংশন হয়ে গেল দিল্লি থেকে হয়ে আজকে সেই তার স্বামী মারা গেছেন, তার এখন 82-84 বছর বয়স। সেই পিসিমার আজকে 40 না 42,000 টাকা মাসে পেনশন পান উনি, যে মানুষটার কিচ্ছু ছিল না। দেখো সে আজকে 40-42,000 টাকা পেনশন পান। এখন বর্তমানে তার দেখাশোনা করার তার পরিবারে কেউ নেই, উনি একজন একটা বৃদ্ধাশ্রমে আছেন। তো উনি আমাকে বলেছিলেন বহুবার যে আমার তো এখন যাওয়ার সময়, তো কেবলানন্দের বংশধর, কেবলানন্দের নাতি তুমি, তোমার কাছে এটা রাইখা দিও। আমার তো আমি পিসিমাকে বলেছিলাম যে না, জিনিসটা তো আমার না, দাদু তো আমার দেয় নাই, সে তোমারে জিনিস, তোমার, ওই নিয়ে আমি কি করবো? তুমি যতদিন থাকবে তোমার সঙ্গে ওইটা থাকবে, তুমি যখন মারা যাবে থাকে কি না নিজে সেটা ওই জানে, যা হবার হবে। আমি তো তোমার কিছু বলে যায়নি। তো সেই দেখো কত অদ্ভুত ঘটনা যে দাদু বলেন এখনো যে রোজ ফোন করবে আমার মিসেসকে, রোজ এভরিডে, হয় সকালে নয় রাত্রে, কেমন আছো, খালি 2-3টে কথা, তোমরা ভালো আছো, কাকু ভালো আছে, আমি ভালো আছি, রাখি। আর পেনশন ওই যে বিয়ে বাড়ে সরকারি আর ওকে বলে দয়া জানো আমার এত টাকা পেনশন, কিচ্ছু ছিল না, এই বাবাজির কৃপায় বাবাজি যে কি আমারে দিল, সেই দিয়া আজ আমার 42,000 টাকা পেনশন। সেই কাগজটা এখনো রহস্য ওনার কাছেই আছে, ওনার কাছে। আমি নেইনি, আমাকে দিতে চেয়েছিল, আমাকে ডেকেও পাঠিয়েছিল, আমরা গিয়েও ছিলাম শিলচরে, উনি এলেন দেখা করতে। তখন আমি বললাম পিসিমা না, এটা তোমার জিনিস, তোমার কাছে থাকুক, এটা তোমার কাছেই থাকুক। বলে আমার মারা যাওয়ার পরে কি হবে, সে যা হবে হবে, সে কাগজ জানে, দাদু জানে, তাদের ব্যাপার তারা জানে, আমিও জানি। আচ্ছা, আমরা আগের এপিসোডে আমরা যেমন অনেক মজার গল্প করেছেন, যেমন সাপের গল্পটা বলেছিলেন, এইরকম মানে আপনার সামনে বসেই আমার সেই গল্পগুলোর স্মৃতি মন্থন করবো। এইরকম যদি আরো একটা গল্প আমরা রাম ঠাকুরের আরেকটা গল্প বলি। ফণীবাবু ওরা সবাই মালাকার, আমি আগের দিন বলছিলাম যে ঠাকুরের খুব একনিষ্ঠ ছিলেন, সেবক ছিলেন। তো ফণীবাবুর বাড়ির সবাই ঠাকুরের দীক্ষা নিয়েছেন, ওনার স্ত্রীর দীক্ষা হয়নি তখন। তো একদিন রাত্রে ঘুমাচ্ছেন, বেশ গভীর রাত, ফণীবাবুর হঠাৎ ঘুম ভেঙে গেছে, দেখছেন শুনছেন একটা ঘর করে আওয়াজ হচ্ছে। তো লাফ দিয়ে উঠেছেন, উঠে শুনছেন যে স্ত্রীর যে খাট সেইখান থেকে আওয়াজ আসছে। তুমি আস্তে আস্তে গিয়ে দেখছেন যে স্ত্রীর গলা থেকে একটা অদ্ভুত ধরনের সাউন্ড বেরোচ্ছে। তুমি একটু ভয় পেয়ে যে অসুস্থ কিনা, উনি তাকে ডেকে ডাকে উঠিয়ে দিয়েছেন। যেই উঠিয়ে দিয়েছেন উনি ভদ্রমহিলা হাউ মাউ করে ওনার স্ত্রী কাঁদছেন যে তুমি আমার ডাইকা দিলা, হ্যাঁ ঠাকুর আমারে দীক্ষা দিছে, নাম দিছে, দিয়া আমারে নানান উপদেশ দিচ্ছিল, তুমি আমারে জায়গায় দিয়া আমার ঘুম ভাঙায় দিলা, আর আমার স্বপ্ন গেল দিয়া, ঠাকুরও গেল দিয়া। তখন উনি বলছেন তোমার নাম দিয়েছে, আচ্ছা তাড়াতাড়ি বলো নামটা কি নাম দিয়েছে, আমি কাগজে লিখে রাখি। উনি বলেছেন স্ত্রী, আর উনি কাগজে লিখে রেখে দিয়েছেন। এর কিছুদিন পরে সংবাদ পেয়েছেন ঠাকুর ওনাদের বাড়িতে আসছেন, মালাকারের বাড়িতে ঠাকুর এসছেন। সবাই প্রণাম করেছে। সম্ভবত বোধহয় ওনার বাবা মা তখন দীক্ষা বাকি ছিল, বাবা মাকে দীক্ষা দেওয়ার জন্যই বোধহয় সম্ভবত এসছেন। বলেছিলেন পরে আসুন দিন আপনার দীক্ষা, নাম নিন। বেশ, সবার নাম হয়ে গেছে। তো স্ত্রীকে শিখিয়েছে ফণীবাবু এসে যে সবার নাম নেওয়া হয়ে গেলে তুমি ঘরে যাবে, আমি তোমার সঙ্গে ঘরে যাবো, ঘরে গিয়ে তুমি ঠাকুরের কাছে নাম প্রার্থনা করো। কি নাম তোমাকে ঠাকুর দেয়
আমি ওই যে কাগজ তো আমার কাছে লেখা, আমি মিলিয়ে দেখবো, তার সাথে মিললে পরীক্ষা নিচ্ছে গুরু, আমি মিলিয়ে দেখবো। বেশ, স্ত্রীকে যেমন শিখিয়েছে, স্ত্রী হওয়ার পরে ঘরে ঢুকেছেন, ঢুকে ঠাকুরকে প্রণাম করতে ফণীবাবু ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন। দিয়ে তখন বলছি যে আমি আপনার কাছ থেকে আমি নাম চাই, নাম প্রার্থী, আমি নাম দেন। ঠাকুর সাথে সাথে নাম দিয়েছেন। যখন নাম দিচ্ছেন তখন ফণীবাবুর নাম মিলাচ্ছে কাগজে, এক নাম। তারপরে নাম দেওয়া হয়ে গেছে। তখন ঠাকুর বলছেন নিজের থেকেই ফণীবাবুকে, উনি নাম পাইছিলেন স্বপ্নে, নাম দিছিলাম, দেওয়ানের পরে ওনারে উপদেশ দিতেছিলাম, ওই সময় আপনি আইসা ওনারে জাগায় দিয়া ওনার সেই স্বপ্ন ভঙ্গ করেন। গুরুরে পরীক্ষা কইরা নেওয়া ভালো, তাতে কোনো সংশয় থাকে না। নিজে নিজে বলে যাচ্ছেন, গুরুরে পরীক্ষা কইরা নেওয়া ভালো, তাতে কোনো সংশয় থাকে না। গুরুর উপরে সংশয় থাকলে এই কুল ওই কুল, ওই কুল দুই কুলই যায়। তো আমরা আশা করি আমরা পরবর্তী কোনো এপিসোডে আমরা আবার রামনারায়ণ বাবুকে সঙ্গে পাবো। অসংখ্য ধন্যবাদ।